আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ। কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশের চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ইসির চিঠি। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারে মন্তব্য। রাজধানীর মহম্মদপুরে মা মেয়ের মরদেহ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা প্রহরীকে আটক ও গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। এবং কুড়িগ্রামের অষ্টমী চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা। চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মল বায়ুর জন্য ঝরা পাতা পোড়ানোর বন্ধের উদ্যোগ গ্রহণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের 16 সাবেক এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে আগামী 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মাজাহুল হক মান্নার রিপোর্টটি। মানবতাবিরোধী অপরাধের 7 মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন আনিসুল হক, ডক্টর দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম, তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। আদালত নিয়ে বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তলব করলে সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই। ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। একজন সাক্ষীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো পলাতক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে করা মামলায় শুধুমাত্র আইনজীবীদের উপস্থিতিতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাজাহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রিয় দর্শক, তার শারীরিক অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি, চিকিৎসা বিষয়ে সবশেষ তথ্য জানতে যাচ্ছি সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকার কাছে, যিনি অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। কেকা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কেকা, যেমনটা আমরা জানি, বেগম খালেদা জিয়াকে নিয়ে সবাই উদ্বিগ্ন আছে। ওনার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এবং চিকিৎসা সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে যদি আমাদেরকে জানান। ধন্যবাদ সাইদুর। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে উনি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দেশি বিদেশি সমন্বয়ে 17 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু দিনে 2 থেকে 3 বার মেডিকেল বোর্ড বসে এবং তার নিবিড় পরিচর্যার পৃথকভাবে শারীরিক অবস্থার পর্যালোচনা করেন ডক্টররা। যদিও শনিবারের পর থেকে দলের পক্ষ থেকে কিংবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানানো হয়নি গণমাধ্যমকে, তবে আমরা গণমাধ্যম কর্মীরা চিকিৎসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে যেমনটা জানতে পারছি, তার অন্যতম হলো তার চিকিৎসার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের অসমর্থিত সূত্র কোর্ট করতে মানা। তারপরেও যেহেতু উদ্বেগের বিষয়, মানুষ জানতে চায়, সেই সেন্সে বলছি তার শারীরিক অবস্থার যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকাকালীন যে প্যারামিটারগুলো রয়েছে, সেই প্যারামিটারগুলোর অনেকটাই মানে একই রকমের আছে। কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয়নি বা আরও খারাপ জায়গায় যায়নি। মেডিকেল সায়েন্সে এটাকে বলে অনেকটাই আশাবাঞ্জক ঘটনা। পরিস্থিতি খারাপ হওয়ার কথা থাকলেও হয়নি, কিন্তু খুব যে ভালো হচ্ছে সেটা না, কিন্তু একই রকম থাকাটা একটা বড় রকমের মাইল ফলক। আর আপনি জানেন যে সন্ধ্যার পরে, বিশেষ করে রাত 8টার দিকে একটা মেডিকেল বোর্ড বসে। যেহেতু বেগম খালেদা জিয়ার 17 সদস্যের মেডিকেল বোর্ডের মধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন এবং লন্ডন থেকেও কিন্তু একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ বাংলাদেশে উড়ে এসেছেন গত বৃহস্পতিবার। সব মিলিয়ে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে পর্যালোচনা করা হয়। রাত 8টার দিকে কিন্তু একটি বোর্ড আবার সেই দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিতভাবে তাদের রিপোর্টগুলো পর্যালোচনা করে। গতকালকেও আমরা তেমনটা শুনেছিলাম এবং গতকালকে বেশ কিছু ভালো রিপোর্টের ভালো ফলাফল এসেছে। মানে ক্রিটিক্যাল কেয়ারে রোগীরা কিন্তু এক লাফে ভালো হয় না, সময় সাপেক্ষ ব্যাপার এবং বয়স বিবেচনায়, জটিলতা বিবেচনায় তার যে এখনকার অবস্থা সেটা অনেকটাই একই রকম আছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে আসলে তাকে বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য জানায়নি যে তার শারীরিক অবস্থা বাইরে নিয়ে যাওয়ার মতো। কেকা, অনেক ধন্যবাদ আপনাকে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবার এই জাতীয় সংসদ নির্বাচন 2026। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তফসিলের বক্তব্য রেকর্ড করতে কমিশন বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডেকেছে। অতীতে বক্তব্য রেকর্ডের দিনেই তফসিল ঘোষণার প্রচলন রয়েছে। আরও জানাচ্ছেন নাজিব বেগ। প্রবাসীদের ভোটের আওতায় আনাসহ নানা চ্যালেঞ্জ থাকলেও সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকাংশেই সেরেছে নাসিরউদ্দিন কমিশন। একই দিনে গণভোট করার সিদ্ধান্তে ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। বুধবার তফসিলের বিষয়টি জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করবে কমিশন। তফসিলের ঘোষণা রেকর্ড করতে বিটিভি ও বেতারকে চিঠি দেয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। তিনি জানান, সিইসির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে যথাযথ সহায়তা করতে চেয়েছে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার সকালে কমিশনের সাথে বৈঠক করেন জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়নি। আইন শৃঙ্খলার
যে মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। তবে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামায়াতের। আসসালামু আলাইকুম। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে দেশের নানা ষড়যন্ত্র চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কেবল নির্বাচিত সরকার। শুধু বিশেষ একজন ভালো, বাকি সব খারাপ। 5ই আগস্টের পরও সে ধারণার পরিবর্তন হয়নি। বাকিটা জানাচ্ছেন রাহুল রায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। এ নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার থেকে ধারাবাহিকভাবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সোমবার সকালে আলোচনার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে আলোচনা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা তুলে ধরে এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রয়োজনের কথা বলেন তিনি। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। 2024 সালের 5ই আগস্ট এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ। গণতন্ত্রের জন্য যে কোনো নেতিবাচক ধারার পরিবর্তনের কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এটির পরিবর্তন হতে হবে। তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ প্রতিটি খাতে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো কারণে ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। প্রশ্নের উত্তরে জামায়াতের আমির বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে শঙ্কা রয়েছে। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইম লাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যার পর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান ওই বাসার গৃহকর্মী। 4 দিন আগে ওই বাসাটিতে কাজ শুরু করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে খেলা
নাফিসা বিনতে আজিজ ছিল মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। মায়ের নাম মালায়লা আফরোজ। নাফিসার বাবা আজিজুল পেশায় একজন শিক্ষক। প্রতিদিনের মতো সোমবার সকাল 7টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান আজিজুল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 দিন আগে থেকে ওই বাসায় নিযুক্ত হওয়া গৃহকর্মী আয়েশা সোমবার সকালে কাজে এসেছিল বোরখা পরে। 1.5 ঘন্টা পর বেরিয়ে যায় স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। স্কুল ড্রেসটি ছিল নিহত নাফিসার। স্কুলে পরীক্ষা চলায় বেলা 11টার দিকে বাসায় ফিরে আসেন বাবা আজিজুল। তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন। মা মেয়ে খুনের ঘটনায় সন্দেহভাজন ওই গৃহকর্মী জড়িত থাকার বিষয়টি ধারণা করছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম, পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে কিনা। দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে যান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। কাগজ কলমে পৌষ না এলেও তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জনপদে। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোগ শোক ও জনদুর্ভোগ। কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনপদ অষ্টমীর চরে স্বস্তি উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য কেন্দ্র। এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, আব্দুল কমিরের ভিডিও চিত্রে মোশাহিদ রনি রিপোর্টটি দেখুন। রাজধানীর মৃদু শীত নাগরিক জীবনে উৎসব আর উদযাপনের উপলক্ষ হলেও উত্তরের জনপদ কুড়িগ্রামের শীতে হাড়ে কাঁপন ধরায়। দিনপঞ্জিতে পৌষের আগমন এখনও বাকি থাকলেও ব্রহ্মপুত্র অধ্যুষিত চিলমারি ও প্রান্তিক চরাঞ্চলে তাপমাত্রা নামে 10 ডিগ্রির নিচে। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ অষ্টমীর চর। দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত এখানকার জীবন জীবিকা। জেকে বসা শীতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করা হয়েছে। এসে ওষুধ পানি দিছে, কম্বল দিছে, আমরা নিচে শান্তি হয়েছি, তারপরে আল্লাহ জানি শান্তি করে। কম্বল পাইছি, যার দিন আমরা খুশি হয়েছি, যে দিছে তার জন্য আল্লাহ আরো দিবার দেয়। দোয়া করি আপনারা আল্লাহ বাঁচা রাখুক। চরের মধ্যে ওষুধ পানির খুব অজোগাড়। কম্বল টম্বল পাইছি, ওষুধ পাইছি, শীত বস্ত্র এবং ওষুধ পেয়েছি, এতে আমরা খুবই অত্যন্ত খুশি, খুবই সন্তুষ্ট হয়েছি। ওনারা জানি আরো আগামীবার দিতে পারে। ওষুধ পাইছি, কম্বল পাইছি, যারের পক্ষে একটু আরাম পাইছি, কম্বল পাইছি, ওষুধ পাইছি, এইটাই আমার খুশি। আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে, তাহলে আমাদের এই প্রত্যন্ত চরের অধিবাসীরা কিছুটা হলে উপকৃত হবেন। এত দুর্গম যে আমাদের নৌকাপথে আসতেই 5.5 ঘন্টার মতো লেগেছে। এই চরবাসীর এই দুর্দশা দেখে নিজেদের কাছে আসলেই খারাপ লাগে। যদি আমাদের পাশাপাশি আরও কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। দেশের টেকসই উন্নয়নে প্রান্তিক জনপদে মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা, একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুপক্ষের অভিযোগ।
বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দৃষ্টি আন্তর্জাতিক অঙ্গনে সীমান্তে সংঘর্ষের জেরে কম্বোডিয়া বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। সোমবার স্থানীয় সময় ভোরের দিকে হামলা চালানো হয়েছে। রয়্যাল থাই আর্মি জানিয়েছে কম্বোডিয়ার সেনাদের গুলিতে তাদের এক সেনা নিহত এবং 4 জন আহত হয়েছেন। প্রাণঘাতী সংঘর্ষের পর তারা কম্বোডিয়ার সাথে বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে। কম্বোডিয়ার দাবি হামলাটি থাইল্যান্ডই চালিয়েছে এবং তারা পাল্টা আক্রমণ করেনি। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নাটক সন্ধি। স্মৃতি আর নকশার মাঝে লুকিয়ে এক অসমাপ্ত অধ্যায়ের গল্প তুলে ধরা হয়েছে নাটকে। পরিচালনা করেছেন কবির আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন খৈরুল বাশার এবং সাফা কবির। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নির্মল বায়ুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরা পাতা পোড়ানো বন্ধে বাগান মালিদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় আয়োজনে ঝরা পাতা পোড়ানো বন্ধে মালিদের পুরস্কৃত করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রাণীকুলের স্বাস্থ্য রক্ষায় এবারও বিভিন্ন আয়োজনে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে বলে জানান উপাচার্য। পরে একটি র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবোরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জুলাই আন্দোলনে সরকার পতনের পর পুরো অর্থ বছরে অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত তুলে ধরে রিপোর্ট প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি। এনইসি সম্মেলন কক্ষে রিপোর্টটি নিয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাহমুদুল্লাহ, ডক্টর মোস্তাফিজুর রহমান এবং ডক্টর জাহিদ হোসাইন। সরকার অবস্থান তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান, পরিকল্পনা সচিব এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা 4 দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের 64 জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে 6 দফা দাবিতেই কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের 11তম গ্রেড সহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। এছাড়াও আছে প্রশিক্ষণ ছাড়াই সব স্বাস্থ্য সহকারী এবং পরিদর্শককে স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতনের স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল এবং উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন সার্ভিস ডিপ্লোমা এসটিআই সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ। কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমানযাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ইসির চিঠি। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারে মন্তব্য। রাজধানী মোহাম্মদপুরে মামের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা প্রহরীকে আটক ও গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ।
এবং কুড়িগ্রামের অষ্টমী চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা, চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।